আজকের মতো আমাকে ছেড়ে দিন, আমি আর পারছি না। কেন বেবে? আজ তো তোমাকে ছাড়ছি না। তুমি জানো এই রাতের জন্য আমি কতদিন অপেক্ষা করেছি? আহসান জ্বলন্ত সিগারেট দিয়ে অনন্যার হাতে ছ্যাঁকা দিচ্ছে, আর অনন্যা আর্তনাদ করে যাচ্ছে। আজই অনন্যা আর আহসানের বিয়ে হয়েছে, কিন্তু এই বিশেষ রাতটিতেই আহসান এভাবে অনন্যার ওপর নির্যাতন চালাচ্ছে। কিন্তু আহসানের এরকম ব্যবহার করার কারণই বা কী? চলুন অতীত থেকে ঘুরে আসি। আহসান শিকদার ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র। ছাত্র রাজনীতিতে যুক্ত থাকার কারণে ইউনিভার্সিটিতে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। তার বাবা আনিস শিকদার দেশের ক্ষমতাশীল দলের একজন সংসদ সদস্য। আহসান ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিল। হঠাৎ করে একটি মেয়ে স্টেজে উঠে এলো আর সোজা তার কাছে তার বাম গালে জোরে থাপ্পড় বসালো। ঘটনাটি এত দ্রুত ঘটল যে কেউ কিছু বোঝারও সুযোগ পেল না। পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে আছে। একটি 5 ফুট 1 ইঞ্চির মেয়ে কিভাবে এই কাজটা করতে পারল? আহসান শিকদারের গায়ে হাত তোলা মানে সিংহের গুহায় ঢুকে তার শিকার ছিনিয়ে নেওয়ার মতো। আহসানের চোখে মুখে ক্রোধের আভাস ফুটে উঠল। তার গালে কষে থাপ্পড় মারা মেয়েটি হচ্ছে অনন্যা। সে এই ইউনিভার্সিটির 2য় বর্ষের শিক্ষার্থী। খুব সাধারণ পরিবারের মেয়ে সে। অনন্যা এবার আহসানের শার্টের কলার টেনে ধরল। কতদিন নিষেধ করেছি তোকে, আমাকে বিরক্ত করবি না। আমি তোর প্রতি ইন্টারেস্টেড নই, তারপরও তুই আবার আমাকে বিরক্ত করেছিস। আমার ফিয়োন্সেকে মেরে হাসপাতালে পাঠিয়েছিস। তোদের মতো বড়লোকের বিগড়ে যাওয়া ছেলেগুলোর জন্যেই আমরা মেয়েরা আজকে নিরাপদ না। অনন্যা কথা শেষ না করতেই অডিটোরিয়ামে পুলিশ আসলো। পুলিশ ইন্সপেক্টর সাদাত রহমান আহসানকে বলল, আপনাকে আমাদের সাথে যেতে হবে। মিস অনন্যা আপনার নামে হ্যারাসমেন্টের অ্যাটেম্প টু মার্ডারের মামলা করেছে। আহসানকে গ্রেপ্তার করা হবে শুনে তার দলের ছেলেগুলো ঝামেলা শুরু করে দিল। পুলিশ তাদের উপেক্ষা করেই আহসানকে নিয়ে গেল। তবে আহসান যাওয়ার সময় অনন্যাকে হিংস্র চোখে দেখছিল। বেশ কিছুদিন যাবৎ থেকে অনন্যার নাম্বারে বেশ কিছু বাজে বাজে টেক্সট আর কল দিয়ে কেউ বিরক্ত করছিল। এর মধ্যে পারিবারিকভাবে অনন্যার বিয়ে ঠিক হয়, কিন্তু কাল তার হবু বরকে রাতের আধারে কেউ অনেক মারধর করে আর হুমকি দেয় অনন্যার থেকে দূরে থাকতে। অনন্যার বেস্ট ফ্রেন্ডের ভাই পুলিশ অফিসার, ওনার মাধ্যমেই অনন্যা জানতে পারে যে তাকে যে নাম্বারটা দিয়ে বিরক্ত করা হয় ওইটা আহসানের নামে রেজিস্ট্রি করা। আর তার উপর ভিত্তি করেই অনন্যা আহসানকে এসব বলে। আনিস শিকদার আহসানকে তুমুল আকারে বকাঝকা করে যাচ্ছে। আহসান বারবার তাকে বোঝানোর চেষ্টা করছে যে সে কিছুই করেনি, কিন্তু আনিস সাহেব তার কথা মানতে নারাজ। অগত্যা আনিস সাহেবের কথা মতো আহসানকে বাড়ি থেকে বের হয়ে যেতে হলো। তার কাছে মনে হলো তার এইসব দুরবস্থার কারণই হচ্ছে অনন্যা। তাই তার মাথায় অনন্যার থেকে প্রতিশোধ নেওয়ার নেশা উঠে গেল। আহসান তার নানার থেকে উপহার পাওয়া ফ্ল্যাটে উঠল। যদিও ফ্ল্যাটের সব কিছুই এখনও অগোছালো, তারপরেও সে মোটামুটি যতটুকু পারল ততটুকু গুছিয়ে নিল। বাড়ি থেকে খাবার অর্ডার করে খেয়ে নিল। যদিও তার বন্ধুরা আর দলের ছেলেরা অনেকবার জানতে চেয়েছে যে সে কোথায় আছে, কিন্তু সে কাউকেই কিছু বলেনি। সন্ধ্যা 7টার দিকে হঠাৎ করে লোডশেডিং হলো। নতুন ফ্ল্যাটে এসেছে, তাই সে মোমবাতি খুঁজে পেল না কোথাও। তাই অগত্যাই অন্ধকারে বসে মশার কামড় খেতে লাগলো। ঠিক সেই সময় তার মনে হলো কেউ যেন তার দরজায় টোকা দিয়েছে। সে দরজার লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখল কেউ নেই। আবার কিছুক্ষণ পর সেই একই শব্দ, কিন্তু আবারও কাউকে দেখতে পেল না। এমনিতেই তার মন মেজাজ ভালো না, তাই সে চিন্তা করলো আবার সে দরজা খুলে যে বারবার এমন করছে তাকে ইচ্ছামতো বকা দিবে। আবার দরজায় টোকা দিতেই সে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই সে দেখল একটা ছোট
6 বছর বয়সী বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। সে হাসি হাসি মুখ করে তার দিকে তাকিয়ে আছে। সে তাকে জিজ্ঞেস করলো, এভাবে বারবার দরজায় টোকা দিচ্ছিলে কেন? বাচ্চা মেয়েটি আবার হাসল। সে কিছু না বলে উপরের দিকে ইশারা করে দেখিয়ে দৌড় দিল। আহসান মেয়েটির এমন আচরণের কোনো কারণই খুঁজে পেল না। অনন্যা তার বাবা মায়ের সামনে বসে আছে। অনন্যার বাবা বলে উঠল, তোমার কোনো ধারণা আছে তুমি কত বড় ভুল করেছ? কারো ব্যাপারে ভালো করে না জেনেই পুলিশকে ইনফর্ম করে দিয়েছ। আর যার নামে কেস করেছ সে কতটা প্রভাবশালী তা তুমি জানো? নাহিদের পরিবার বিয়ের জন্য না করে দিয়েছে। অনন্যা আবার জলভরা চোখে তার বাবার দিকে তাকালো। সে বুঝতে পারল সে খুবই ভয়াবহ কোনো ভুল করে ফেলেছে। সে জানে সে এখানে বসে থাকলে কান্না করে দিবে। তাই সে দৌড়ে তার রুমে গিয়ে বালিশে মুখ গুজে কান্না করতে থাকলো। অনন্যার ছোট বোন অনি, তার বয়স 6 বছর, কিন্তু তার একটা সমস্যা যে সে কথা বলতে পারে না। সেও চুপচাপ অনন্যার কান্না করা দেখতে লাগলো। এমন সময়ে হঠাৎ করে বাসার কলিং বেল বেজে উঠল আর অনি এসে অনন্যাকে ঠেলতে লাগলো। অনন্যাও অগত্যা চোখ মুছে দরজা খুলতে গেল। আহসান এই এলাকায় নতুন, তাই এখানকার রাস্তাঘাট সে সেভাবে ভালোভাবে চিনে না। তাই সে তার পাশের ফ্ল্যাটের দরজায় নক করলো যে এখানকার বাজার কোথায় তা জানতে। কিন্তু দরজার ওপারেই তার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। অনন্যা দরজা খুলতেই দেখল আহসান তার সামনে দাঁড়িয়ে আছে। সে তাকে দেখেই মনে করল আহসান তার খোঁজে এসেছে, তাই সে ভয়ে কুঁকড়ে গেল। আর মাঝেই অনন্যার বাবা আরিফ রহমান তার পিছে এসেই দাঁড়ালো। আরিফ সাহেবও অনন্যার মতোই ঝামেলা করল। আহসানও তাদের ভয়টা আঁচ করতে পারল, তাই সে তড়িঘড়ি করে বলে ফেলল, আপনারা যা মনে করছেন সেরকম কিছু করার জন্য আমি আসিনি। আপনার মেয়ের করা মিথ্যা কেসের কারণেই আমি আজ ঘর ছাড়া, তাই পাশের ফ্ল্যাটে উঠেছি। এই এলাকায় আমি নতুন তো, তাই বাজারটা কোথায় যদি একটু বলে দিতেন। আরিফ সাহেব আহসানকে বাজারের ঠিকানা বলে দিয়ে দরজা আটকিয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচল। আহসান বাজার থেকে একটু আগে ফিরেছে। সে মনে মনে অনন্যার থেকে প্রতিশোধ নেওয়ার একটা প্ল্যান তৈরি করে ফেলল। সে পরের দিন সকাল সকাল আরিফ সাহেবের বাসায় উপস্থিত হলো। আরিফ সাহেব তখন ডাইনিংয়ে বসে খবরের কাগজ পড়ছিল। আহসান অতি বিনয়ের সাথে তার সামনে এসে বসল। সে কিছুটা ইতস্তত করে বলতে লাগলো, আঙ্কেল, আপনার মেয়ের করা কেসটার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। আরিফ সাহেব বলল, জি অবশ্যই, আমার মেয়ে আজই থানায় গিয়ে কেসটা উঠিয়ে নেবে। আহসান তড়িঘড়ি করে বলল, আরে আঙ্কেল, না না, সে ব্যাপারে না। আপনার মেয়ের করা কেসটার জন্য আমার অনেক সম্মানহানি হয়েছে। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার কলেজেও রেপুটেশন খারাপ হয়েছে। এখন আমার এইসবের ক্ষতিপূরণ লাগবে, তা না হলে আমি মানহানির মামলা করব আপনার মেয়ের নামে। আরিফ সাহেব বিচক্ষণ চোখে বলল, তা আমার মেয়ের কি ক্ষতিপূরণ দিতে হবে? আহসান বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আরিফ সাহেব রেগে গিয়ে বললেন, চিনি না জানি না এমন একটা ছেলের সাথে আমি কেন আমার মেয়েকে বিয়ে দিব? আহসান তাকে বলল, দেখুন, আপনি একজন শিক্ষক। এখন একজন শিক্ষকের মেয়ের নামে যদি পুলিশের কেস হয় তাহলে আপনার সম্মানের কি হবে একবারও ভেবে দেখেছেন? অনন্যা দরজার আড়ালে বসে তাদের কথা শুনছিল। তার বাবার সম্মান নষ্ট হবে তার জন্য এই কথা চিন্তা করে সে তড়িঘড়ি করে এসে বলল, আমি এই বিয়েতে রাজি। অনন্যা এই বিয়েতে রাজি শুনে আহসানের ঠোঁটের কোণায় ডেভিল হাসি দেখা গেল। আর এরপরেই খুবই ঘরোয়াভাবে অনন্যা আর আহসানের বিয়ে হয়ে যায়। এমনকি আহসান তার বাবা মাকেও এই বিয়ের ব্যাপারে জানায়নি। অনন্যা বাসঘরে বসে আছে। সে আহসানের জন্য অপেক্ষা করছে। সে চিন্তা করছে যত যাই হয়ে যাক সে আহসানের সাথে মানিয়ে নেবে, দরকার হলে তার পায়ে ধরে মাফ চাইবে। তার এসব ভাবনার মাঝেই আহসান
রুমের দরজা খুলে ভেতরে এলো। অনন্যা যেই না তার পায়ে সালাম করতে যাবে ঠিক তখনই আহসান তার চুলের মুঠি ধরে বলল, সেদিন আমাকে পুরো দুনিয়ার সামনে থাপ্পড় মেরেছিলে, আজ কই গেল তোর সেই তেজ? এখন থেকে দিনের বেলা তুই আমার বাসার কাজের লোক, আর রাতের বেলা আমার বেড পার্টনার। তুই জানিস যে আমার কতদূর পর্যন্ত কানেকশন রয়েছে। আমার কথা না শুনলেই তোর পরিবারের ক্ষতি করে দিব। দেখুন, সেদিন আমি যা করেছি না বুঝে করেছি, আমারই ভুল ছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আহসান নির্মম পশুর মতো অনন্যাকে ভোগ করে। অনন্যা আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। অনন্যার যখন ঘুম ভাঙে তখন দেখতে পায় তার গায়ে কোনো কাপড় নেই, পুরো শরীরে দাগ হয়ে আছে। আর আহসান তার শরীরে সিগারেট দিয়ে ছ্যাঁকা দিচ্ছে। অনন্যা চিৎকার করতে গেলে আহসান ওর মুখ চেপে ধরে। একসময় আহসান ওকে ছেড়ে দিয়ে নিজে উল্টো দিক ফিরে ঘুমিয়ে পড়ে, আর অনন্যার চোখ থেকে এক নাগাড়ে পানি পড়তে থাকে। সকালে অনন্যার যখন ঘুম ভাঙে তখন দেখতে পাই আহসান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। তাকে উঠতে দেখেই বলে ওঠে, আজকে থেকে তুমি সবসময় শাড়ি পরবে, আর দুপুরে আমার জন্য রান্না করে রাখবে, আমি যেন সময় মতো এসে খাবার পাই। ঠিক আছে। আর তোমার মোবাইলটা আমাকে দাও, আর পাসওয়ার্ডটা বলো। কেন? যা বলছি তাড়াতাড়ি করো, আমার সময় নেই। অনন্যা মোবাইলটা তার হাতে দিলে আহসান গটগট করে বাসা থেকে বের হয়ে যায়। আজকের মতো আমাকে ছেড়ে দিন, আমি আর পারছি না। কেন বেবি? আজ তো তোমাকে ছাড়ছি না। তুমি জানো এই রাতের জন্য আমি কতদিন অপেক্ষা করেছি? আহসান ফোনটা নিয়ে তার এক পরিচিত হ্যাকারের বাসায় আসে। সে এসে বলে, এই ফোনটা বেশ কিছুদিন যাবৎ কিছু মেসেজ কল আসে একটা নাম্বার থেকে। যে সিম থেকে আসে সিমটা আমার নামে রেজিস্ট্রি করা, তবে আমার ওই সিমটা অনেক আগেই হারিয়ে গেছে। দেখ তো তুই এই নাম্বারটা কোথায় আছে তা ট্র্যাক করতে পারিস কি না? ছেলেটা ফোনটা খুলে হঠাৎই মেসেজগুলো দেখে তাকে বলল, ভাই, ফোনটা কার? আমি বললাম, কেন? ভাই, কত বাজে বাজে মেসেজ করছে দেখুন। আহসান তার কাছ থেকে ফোনটা নিতেই মেসেজগুলো দেখে তার মাথা ঘুরে গেল। এরকম কোনো মেয়েকে মেসেজ করলে সে তো এভাবেই রিয়্যাক্ট করবে। কালকের করা কাজগুলোর জন্য অপরাধবোধ তাকে ঘিরে ধরল। হ্যাকার ছেলেটি নাম্বার ট্রেস করে বলল, ভাই, নাম্বারটা এখন বাড়িধারায় আছে, 2 নম্বর লেনের শকুন্তলা ভিলায়। বিল্ডিংয়ের নাম শুনে আহসান বুঝতে পেরে গেল এই কাজগুলো কে করেছে। সে তাড়াতাড়ি তার দলের ছেলেগুলোকে নিয়ে শান্তকুলা ভিলায় ছুটল। সাগর আহমেদ তার বাবার বিরোধী দলের একজন নেতা, আর তাদের ইউনিভার্সিটিতেই পড়ে। আবার সে আহসানের মান সম্মান নষ্ট হওয়ার জন্যই তার সিম চুরি করে তার নাম্বার দিয়ে এই কাণ্ড ঘটায়। সবটা বুঝতে পেরে আহসান তার দলের ছেলেগুলোকে নিয়ে গিয়ে সাগরকে ইচ্ছে মতো মার দেয়। তারপর সাগরকে পুলিশের কাছে হস্তান্তর করে। আহসানের বাবা মা তার বিয়ের ব্যাপারে জেনে গেছে, তাই তারা পরের দিনই অনন্যার বাবা মায়ের কাছে এসে মাফ চায়, কারণ তারা এই বিষয়টাও জানতে পেরেছিল যে আহসান থ্রেট দিয়ে অনন্যাকে বিয়ে করেছে, আর অনন্যাকেও ওই বাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু আহসান এক কথাই না করে দেয়। আহসানের বাবা মা বুঝতে পারে যে আহসান রেগে আছে, রাগ কমলে সে একা একাই চলে যাবে, তাই তারাও তার কথা মেনে চুপচাপ চলে যায়। আহসান ও অনন্যা একসাথে থাকতে শুরু করে, তবে সেদিন রাতের পর আর কখনো আহসান অনন্যাকে জোর করেনি। সে তাকে তার মতো থাকতে দিয়েছে। যদিও অনন্যা একজন স্ত্রীর দায়িত্ব সুন্দর মতো পালন করতে থাকে। সে 3 বেলা খাওয়া রান্না করে। আহসানের ময়লা জামাকাপড় সামনে পড়লে সেগুলো ধুয়ে দেয়। আহসান রাতে বাসায় আসা পর্যন্ত তার জন্য অপেক্ষা করে। আহসানও যথাসাধ্যভাবে একজন স্বামীর দায়িত্ব পালন করার চেষ্টা করতে থাকে। মাঝে বাহির থেকে আসার সময় অনন্যার জন্য আইসক্রিম নিয়ে আসে, তার কাজে সাহায্য করে, তার পড়াশোনায় সাহায্য করে। এভাবে প্রায় 1 মাস কেটে যায় তাদের বিয়ের। তাদের বিয়ের 1 মাস পূর্ণ হওয়ার পর আহসান
অনন্যাকে একদিন বলে, অনন্যা চলো বাহির থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, আমি তৈরি হয়ে আসছি। অনন্যা শোনো, পারলে আজ তুমি একটা লাল শাড়ি পরো। ঠিক আছে, পরবো আমি। আহসান অনন্যাকে নিয়ে বের হয়ে প্রথমে কিশোরগঞ্জের দিকে যায়। অনন্যা গাড়ি থেকে নেমে দেখে তারা একটা খুবই সুন্দর ছোটোখাটো একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। এটা কার বাড়ি? আমার দাদা বাড়ি। আমাকে এখানে নিয়ে এলেন হঠাৎ? অনেক দিন কোথাও বের হওয়া হয় না, তাই চিন্তা করলাম তোমাকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাই। তবে যাই বলেন, বাড়িটা অনেক সুন্দর। অনন্যা ঘুরে ঘুরে বাড়িটা দেখতে থাকে, যেন সে নতুন কিছু আবিষ্কার করছে। এরকমভাবে উৎফুল্ল হয়ে সে বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। রাতের খাবারের পরেই হঠাৎই করে কারেন্ট চলে যায় আর খুবই জোরে বৃষ্টি শুরু হয়। বরাবর ছোটকাল থেকেই অনন্যার বৃষ্টি অনেক ভালো লাগে, তাই সে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে থাকে। বৃষ্টি দেখতে দেখতে তার হুঁশ থাকে না যে তার কোমর থেকে শাড়ির কাপড় সরে গিয়েছে। এত সুন্দর বৃষ্টির রাত আর সামনে এত সুন্দর প্রেয়সীর কোমরের বাঁক দেখে আহসান আর সহ্য করতে না পেরে সে পিছন থেকে গিয়ে অনন্যাকে জাপটে ধরে। হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরায় অনন্যা ভয় পেয়ে যায়। আহসান মনে করে অনন্যার হয়তো তার স্পর্শ সহ্য হচ্ছে না, তাই সে তার হাতের বাঁধন আলগা করে নিতে নেয়। কিন্তু তখনই অনন্যা বলে ওঠে, ইস, ছেড়ে দিচ্ছেন কেন? দেখুন না কত সুন্দর আবহাওয়া। তুমি এসব কি বলছো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার আবার কি হবে? আমি মনে করেছি তোমার হয়তো আমার স্পর্শ ভালো লাগছে না, তাই ছেড়ে দিচ্ছিলাম। ধ্যাত, আপনারা ছেলেরা না প্রচণ্ড বোকা। যখন ছাড়তে বলি তখন জোর করেন, যখন ধরতে বলি তখন ছেড়ে দেন। ওকে, আমি আপনাকে সোজা ভাষায় বলছি, গত 1 মাস যাবৎ আপনার কেয়ার করা দেখে আমি আপনার প্রেমে পড়ে গেছি। এখন আপনার হৃদয়ের কোণায় কি একটু জায়গা হবে আমাকে দেওয়ার জন্য? একটু কেন সোনা, আমার হৃদয়ের পুরোটাই তোমার। 4 বছর পর। অনন্যা, তুমি কোথায়? তাড়াতাড়ি এই দিকে এসো তো। আরে কি হয়েছে? এত ডাকাডাকি করছেন কেন? চুলায় তরকারি রেখে এসেছি, পুড়ে যাবে তো। আরে দেখো তো কি করি, আয়রা তো আমাকে ছাড়ছেই না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আয়রা সোনামণি, আমার কাছে আসো তো। বাবাকে অফিসে যেতে দাও, বাবা তোমার জন্য মজা নিয়ে আসবে। না, আমি বাবার সাথে অফিসে যাব। না মামনি, অফিস তো বড়রা যায়, তুমি তো এখনো ছোট। না, আমি বড় হয়ে গেছি। আর ডাকু, আমি কত বড়। না মামনি, জেদ করে না। আসো, মায়ের কাছে আসো। না, দেখেছেন, একবারে আপনার মতোই জেদি, যা বলেছে তাই করবে। বলেছে ভূতের মুখে রাম নাম। তুমি কম জেদি নাকি? তোমার মতো হয়েছে। আয়রা কার মতো তা নিয়ে তাদের মধ্যে প্রায় কথা কাটাকাটি হয়। সাংসারিক ভাষায় যাকে বলে মিষ্টি ঝগড়া। তাদের ঝগড়ার এক পর্যায়ে আয়রা বিরক্ত হয়ে বলে উঠল, আরে তোমরা ঝগড়া করো না, আমি তোমাদের 2 ডনের মতোই হইতি। আয়রার কথা শুনে তারা একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। আর এভাবেই একটা অনন্যার করা ভুল থেকে সে একজন পরিপূর্ণ জীবনসঙ্গী খুঁজে পায়। গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।